বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার মোহাম্মদ ইমাম হোসেন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার ইমাম হোসেন, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় অংশ নেবার জন্যে। আমি আপনাদের দুজনের কাছেই প্রথমে যে প্রশ্নটা তুলতে চাই সেটা হচ্ছে যে আমরা বহু বছর দেখেছি যে মুক্তিযুদ্ধের সোল এজেন্সি একটি দল, একটি পরিবার বা একটা গোষ্ঠী নেবার চেষ্টা করেছে, তারাই সকল কৃতিত্ব, তারাই সব, এরকমটা। আবার এখন অনেকেই মনে করছেন যে জুলাই অভ্যুত্থানের যে সোল এজেন্সি সেটাও আবার কোনো দল, কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিবর্গ নেবার চেষ্টা করছে। আপনারা একমত কিনা? একমত না হলে আপনাদের অবজারভেশন কি, সেটা একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই। ব্যারিস্টার ইমাম হোসেন, আপনি শুরু করবেন। ধন্যবাদ। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কারণ আমি তৃতীয় মাত্রার এক ভক্ত। আপনার যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্ন হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে আপনি জুলাই সনদটা পরে আসি, আপনি যেটা বললেন জুলাইয়ের সোল এজেন্সি, আমি সেটাতেই আমি যাচ্ছি। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যেটা ছিল দুটো মানে এখন অনেকটা সম্পূরক হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় সবারই অংশগ্রহণ ছিল। আপনি সারা বাংলাদেশের মানুষই মুক্তিযুদ্ধের আমরা এটার অধিকারী। কেউ কোনো দল, এইটা কোনো রাজনৈতিক দল বলতে পারবে না এটা আমাদের সোল এজেন্সি, এইটা কেউ বলা যায় না। আমি যেই দলটাকে রিপ্রেজেন্ট করি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি যেটাকে করি, সেটার কিন্তু আমাদের যে নেতা উনি কিন্তু স্বাধীনতার ঘোষক। সুতরাং আমি ওই বিতর্কে না গিয়েও যদি বলি যে এটা তো কেউ এককভাবে দাবি করতে পারবে না যে আমি এইটার ধারক বাহক বা আমার দলই এটা ধারক বাহক। আমাদের সংবিধানেও দেখেন, কনস্টিটিউশনে আর্টিকেল 7 দেখেন জনগণের কথা বলা হয়েছে। সুতরাং সমস্ত জনগণেরই অধিকার আছে এবং সমস্ত জনগণই সেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, এবং আমরাও সেই মুক্তিযুদ্ধেরই, আমরা সবাই এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আমরা মনে করি সবাই। আর যদি আপনি জুলাই যে গণ অভ্যুত্থানটা হলো, সেই গণ অভ্যুত্থানটাও যদি বলেন সেটা কি আপনি জুলাই মাসেই হয়ে গেল? আপনি গিয়ে বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলোতে আপনি যাবেন না, সেপ্টেম্বর, অক্টোবর, আপনি সারা বছর। তারপরে আপনি দেখেন 17 বছর কন্টিনিউয়াস আন্দোলনের ফলের এই ফসল হচ্ছে। রাস্তায় তো আমরাও ছিলাম। আমার মনে আছে আমার সাউথ আফ্রিকা একটা কনফারেন্স ছিল, সেখানে আমি ওখানে স্পিকার, কিন্তু আমাকে যেতে দেওয়া হলো না দল থেকে। আমাকে বলা হলো যে না, আপনি এখন যেতে পারবেন। সুতরাং আমাদের সবারই পার্টিসিপেশন ছিল, এক একজনের পার্টিসিপেশন হয়তো এক এক রকম ছিল, কিন্তু জুলাইয়েও আপনি কেউ এককভাবে দাবি করতে পারবেন না ওইটা একটা বিস্ফোরণ হয়েছে জুলাই মাসে, এটুকুই আমরা বলতে পারি। জি, মিস্টার মুজিবুর রহমান। ধন্যবাদ জিলুর ভাই, যারা দেখছেন এবং আমাদের এই প্রোগ্রামে আজকে আমাদের নতুন অতিথি ব্যারিস্টার ইমাম হোসেন ভাই, তাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের দীর্ঘদিন কিন্তু আমরা রাজনীতির ক্ষেত্রে একটা কথা বলি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি দেশে গড়ে না ওঠার ফলে জনগণ না সচেতন, জনগণ না এটাকে ঠিকভাবে বুঝতে পারছে, অ্যাড্রেস করছে। আর রাজনৈতিক দলগুলো যারা জনগণকে পরিচালিত করে তাদের মধ্যে একটা আবেগ, তাদের মধ্যে একটা এই আমাদের দেশের অনুন্নয়ন, অশিক্ষা কিংবা কুশিক্ষা, এর মধ্যে যে ফ্যাসিলিটিসগুলো নিয়েই রাজনৈতিক দলগুলো আমাদের জনগণকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ, যার ফলে এটা হচ্ছে। যেমন 71 নিয়ে আপনি যে কথাটা বলেন, একটা রিয়েকশনারি একটা মানে আমি বলবো কালচার আমাদের দেশে ডেভেলপ করেছে। তুমি খারাপ মানে আমি ভালো, আমি ভালো তুমি খারাপ, এভাবে দোষারোপের যে বিষয়গুলো এখান থেকে জন্ম নিয়েছে। বিশেষ করে রাজনৈতিক ইতিহাসটা একটা গতিশীল প্রক্রিয়ার নাম। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানের বৈষম্য, তাদের যে অত্যাচার, সামরিক শাসন এবং আমাদের গণতন্ত্র ফিরিয়ে না দেওয়ার ফলে যে আমাদের নির্বাচন হলো, নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠ পেলাম, আমাদের ক্ষমতা দেওয়া হলো না, এর মধ্যে দিয়ে একটা সংঘাতের পরিবেশ তৈরি হলো। যখন দেখা গেল যে আমরা একটা জনযুদ্ধে জড়িয়ে পড়লাম, তখন সমস্ত পার্টিসিপেশন এখানে ছিল, এখানকার দলগতভাবে এটাকে কেউ ব্যবহার করার কোনো স্কোপ ছিল না। কিন্তু পরবর্তীতে যখন যারা ক্ষমতায় আসলেন, শেখ মুজিবুর রহমান আসলেন, এরপরে আবার পরবর্তীতে তার দলেরই 96 সালে আসলেন, তারপরে তার কিন্তু এককভাবে এটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছেন, যার ফলে কিন্তু এই রিয়েকশনটা আবার তৈরি হয়েছে। হওয়ার ফলে এখন দেখা যাচ্ছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা তো অনস্বীকার্য। এখানে যে ডকুমেন্টস এখন বেরোচ্ছে, ক্ষমতায় থেকে যখন ইতিহাস তৈরি হয় তখন তাদের পক্ষে লেখে, কিন্তু এখন তো বের হচ্ছে যে কীভাবে শেখ মুজিবুর রহমান সাহেব যে স্বাধীনতা ঘোষণা করেন না, এটা এখন প্রুফড হয়ে গেছে। এবং না হওয়ার ফলে জিয়াউর রহমানের জন্ম হলো, এবং জিয়াউর রহমানকে আজকে ইতিহাস থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে দ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু দেখেন এই কে ঘোষক
স্বাধীনতার ঘোষণা কি শেখ মুজিবুর রহমান করলেন না জিয়াউর রহমান করলেন, এটা নিয়েই আমাদের মারামারি, জনগণের মধ্যে জনগণ বিভক্ত হয়ে গেল। এটার দায় কার? দায় হচ্ছে রাজনৈতিক দলগুলোর, যারা এটা পরিচালনা করছেন তাদেরকেই মীমাংসিত হয়ে জনগণকে অ্যাড্রেস করা উচিত ছিল, ইতিহাস তৈরি করা উচিত ছিল। ওই কালচার থেকে আমরা এখনও বেরোতে পারি নাই বলে আজকে জুলাই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুলাইয়ের আজকে পার্লামেন্টে বক্তৃতা হচ্ছে এরকম যে আমরা লাস্ট ওভারে ছক্কা মেরে দিয়েছেন। তো ঘটনা হচ্ছে এটার কিন্তু দোষারোপ কিংবা কৃতিত্ব নেওয়ার ক্ষেত্রে না, এই ধরনের কথা আমরা মনে করি যে আমাদেরকে আহত করে। এগুলো না বলে বরং সকলের পার্টিসিপেশনে যে জুলাইটা হলো, এটা সবার জুলাইয়ের সবার, এখানে তো দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে অংশগ্রহণ করেছে। এটাকে কোনোভাবে দলীয়করণ করতে গেলেই কিন্তু একটা বিপদের সম্ভাবনা আছে। আমি এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখানে আরেকটা প্রশ্ন আনতে চাই, যেহেতু জুলাই নিয়ে জুলাই চার্টারের প্রসঙ্গটা আছে। এই যে জুলাই চার্টার, এই যে গণভোট হলো বা জুলাইয়ের যে স্পিরিট, অনেকে অভিযোগ করছেন এবং বিভিন্ন দল থেকেও অভিযোগ করা হচ্ছে, কখনো কখনো আমরা দেখছি যে সিভিল সোসাইটির লোকজন খানিকটা অভিযোগ করবার চেষ্টা করছেন যে ক্ষমতাসীন বিএনপি সেই স্পিরিট থেকে, সেই অঙ্গীকার থেকে সরে যাচ্ছে। আপনি কি মনে করেন? দেখুন, এটা খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে একের পরে এক। বিশেষ করে জুলাই চার্টারে যে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেন, স্বাক্ষর করার পরে তারা কিন্তু এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এটা বাস্তবায়ন করবেন, সিগনেচার করেছেন এবং তার ভিত্তিতে গণভোটে প্রথম রাজি ছিলেন না, গণভোটে রাজি হলেন। গণভোট তো বিএনপির প্রস্তাব এবং গণভোটের মাধ্যমে কিন্তু একটা মীমাংসা হয়ে গেছে এখানে। কারণ সংবিধানের যে আমাদের আর্টিকেল বলা আছে, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, জনগণের অভিপ্রায়ই হচ্ছে আইন। সংবিধানের উপর হচ্ছে জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আমরা সংবিধান তৈরি করেছি। এবং পার্লামেন্ট কিন্তু আজকে বলা হয় সার্বভৌম, আসলে যা পার্লামেন্ট সার্বভৌম নয়, জনগণের ইচ্ছাই হচ্ছে সার্বভৌম। আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। সুতরাং এই জনগণের ইচ্ছার প্রতিফলন হয়ে গেল প্রায় 70% ইচ্ছা হলে তারা হা ভোটে দিল, এবং এখানে বিএনপির অসংখ্য ভোট যারা এই হা ভোটে তারা অংশগ্রহণ করেছেন। এই জায়গা থেকে বিএনপি যখন সরে আসতেছে, আজকে দেখা যায় 133টার মধ্যে তারা 7টাকে বাতিল করে দিলেন আর 16টার মধ্যে তারা লেফট করেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং একের পর এক স্পষ্ট হয়ে যাচ্ছে। এই স্পষ্ট হয়ে যাওয়ার ফল হচ্ছে কি, বিএনপি অ্যাকচুয়ালি যে নির্বাচনের আগের যে সমস্ত প্রতিশ্রুতি এবং জুলাই সন্ধ্যে স্বাক্ষর না, কিন্তু 133টাকে বিএনপিকে কেন গ্রহণ করতে হবে? বিভিন্ন তো একটা পলিটিক্যাল পার্টি, সংসদ, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্ত। না, এই জায়গাতে আপনাকে একটা বিষয় ক্লিয়ার করতে হবে। আমি যদি মেনে নিই জনগণের অভিপ্রায় হচ্ছে সার্বভৌম, তাহলে আপনাকে গণভোটটাকে ওইভাবেই আইনি এবং লেজিটিমেসি আছে এটার, আপনি এটাকে অস্বীকার করতে পারছেন না। গণভোট না হতো একটা ভিন্ন জিনিস ছিল, পার্লামেন্ট এখানে কিছু করতে পারতেন, পার্লামেন্ট কিছুই করার নাই। গণভোটকে বাস্তবায়ন করা ছাড়া জনগণের ইচ্ছা আমাদের গণতন্ত্রের যে মূল ভিত্তি, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এই যে 72 সংবিধান বলি কিংবা যে কোনো দেশের গণতান্ত্রিক দেশগুলোতে জনগণের ইচ্ছা, আমরা ব্রেক্সিট যান না, লন্ডনের একই কথাই তো। আমার গণভোট কেন হয়? পিপলের উইলসটাকে আমি জানতে চাই, তার ভিত্তিতে আমি আইন তৈরি করবো, তার ভিত্তিতে সংবিধান পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে। এখানে কোনো সুযোগই নাই যে গণভোটের বাইরে গিয়ে বিএনপি ভিন্ন ধরনের কিছু তারা এক্সিকিউট করবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন এই গণভোটের ক্ষেত্রে যে কতগুলো বিএনপি বললেন, ওখানে তারা একটা কথা বলেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আপনি দেখবেন জিল্লুর ভাই, আমরা যখন গণতান্ত্রিক ব্যবস্থায় প্র্যাকটিস করি, আমরা নোট অফ ডিসেন্ট মানে কি? নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমরা 5 জন হচ্ছে মেম্বার, একটা কমিটির মেম্বার, এই মেম্বারের মধ্যে একজন নোট অফ ডিসেন্ট দিলেন, 3 জন এক পক্ষে আসলেন, তাহলে সিদ্ধান্ত কি নোট অফ ডিসেন্টটাকে অফ থাকবে? নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমি একমত হলাম না, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল তো 3 জনের ভিত্তিতে, এবং সেভাবেই পার্লামেন্টও চলছে। এখন যে তারা 2/3 মেজরিটির কথা বলছেন, একই কথাই তো। 2/3 মেজরিটি যদি এসে যায়, তাহলে ওনারা যে আইনটা পাস সেটি তো বলবৎ হবে। নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে একই। এই নোট অফ ডিসেন্ট এখানে যে কথা বলা হয়, এটা আইনি কোনো ভিত্তি নাই, সিদ্ধান্ত প্রক্রিয়া বা সিদ্ধান্ত নেওয়ার গঠন প্রক্রিয়াজত কারণে। সুতরাং এটা এখন সিগনেচার করার পরে জুলাইয়ের এই চার্টার বাস্তবায়ন করা ছাড়া বিএনপি তার কোনো রাস্তা নাই, এটাই করতে হবে। এবং তাতেই বিএনপি জনগণতে বাড়বে এবং জনগণের আকাঙ্ক্ষাও তাই। বিএনপি 2/3 মেজরিটি পেলে আমার মনে হয় এই লাইনে বিএনপি এগিয়ে যাওয়া উচিত। তাহলে আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা কমছে বিএনপির, এটা আরও দীর্ঘায়িত সমস্যা তৈরি করবে আমাদের দেশের গণতান্ত্রিক। জি, প্রথম কথা থেকেই যদি আমরা আবার ফেরত যাই, এখন এটা হচ্ছে 71 ভার্সাস 24। আমি এটা বিশ্বাস করি না। আপনাকে 71কে আপনি কখনই ফেলে আপনি বলতে পারবেন আমি 24-এ দাঁড়িয়ে আছি। 71-এর থেকে কিন্তু আপনি 24-এ আসছেন। আর তারও আগে যদি আপনি যান, তাহলে ভারত বিভক্তি বলেন, পাকিস্তান বলেন, সব কিছুই আপনাকে আসতে হবে। আমি তো কনস্টিটিউশন পড়তে গেলেও আমাকে তো সবগুলোই পড়তে হয়, জাজমেন্ট সবগুলোই পড়তে হয়। সুতরাং আমরা কখনোই আমরা যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা কখনো, আর 71-এর ভেতরেই তো বাংলাদেশের জন্ম হয়েছে। 24-এ তো এসে বাংলাদেশ আপনি বলছেন, বাংলাদেশ তো আর সৃষ্টি হয়নি, একটি সরকার, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আপনি একজন স্বৈরাচারী সরকারকে আপনি ক্ষমতাচ্যুত করেছেন, পালিয়ে গেছে। আপনি 72 সংবিধানে যে কথা বলেন, আপনি দেখেন সাউথ আফ্রিকার কনস্টিটিউশনে, নতুন কনস্টিটিউশন এসছে,
তারপরেও কি আপনার ডেভেলপমেন্ট হয়েছে? সুতরাং আপনাকে কিন্তু আপনার মূল কাঠামোতেই দাঁড়িয়ে থাকতে হবে। আপনি ৭১কে ফেলে ২৪, আমি ২৪কেও অস্বীকার করছি না, যেটা গণভোটের কথা বলছেন। আপনি বিএনপির কথা বললেন, বিএনপি তো বলেনি, বিএনপি স্বাক্ষর করেছে, কখনো বলেছে যে আমি স্বাক্ষর করিনি? সে তো বলেছে আমি স্বাক্ষর করেছি। আপনাকে তো সময়ের একটা বিষয় আছে, সময়ের তালে তালে তো আপনাকে যেতে হবে। আপনাকে যেই আমাদের যে ২৪-এর যে আপনি স্পিডের কথা বলছেন, ২৪-এর স্পিডকে তো ধারণ করা হচ্ছে। ২৪-এর স্পিড কি নাই? ২৪-এর স্পিড যদি ধারণ না হয়, তাহলে পার্লামেন্টে ২৪-এর ওরা বসে আছে কী করে? যারা এখন ২৪-এর যারা এই নতুন যে দল এসছে এনসিপি, তারা তো ২৪-এর ফসল, তাহলে তো ২৪-এর স্পিডকে তো সবাই মোটামুটি ধারণ করেছে। এখন আপনাকে ২৪-এর যারা আছে তাদেরকে তো তাদের কার্যক্রমের মাধ্যমে ২৪-এর স্পিডটাকে জনগণের সামনে ওইভাবে প্রতিফলন করাতে হবে। আর যেটা আপনি বললেন সেটা হচ্ছে একটি সরকার, আমাদের অনেকগুলো বিষয় ছিল, এর আগে সরকার ছিল ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে লিগাল যদি আপনি দেখেন যে ইন্টারিম গভর্নমেন্টে তো কনস্টিটিউশনাল কোনো ওখানে কোনো তাদের স্থান নেই, এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হয়নি এখনও। কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল কনস্টিটিউশনের পার্ট, সেটা আমাদের মামলার মাধ্যমে চলে গেছে, আবার কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল সেটা আবার রিভাইভ করেছে। বাট কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বলে কোনো, ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো আমাদের কনস্টিটিউশনে কোনো গভর্নমেন্ট নেই। তাহলে সেই অধ্যাদেশগুলো যেগুলো আছে, অবশ্যই এখন যারা নতুন পার্লামেন্ট হয়েছে তাদেরকে সবাই, সেখানে আপনার দলও আছে, এনসিপিও আছে, বিএনপি আছে, সবাই মিলে আপনাকে এটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে দেখে তারপরে এর বৈধতা, অনুমোদন এবং এটাকে বাতিল সব কিছু করতে হবে। আমার তো মনে হয় পার্লামেন্ট সার্বভৌম এবং সঠিকভাবেই চলছে। বাট কিছু ক্ষেত্রে প্রশ্ন এসছে, যেমন ধরেন যে ওই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে একটা হচ্ছে যেটা আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের সচিবালয় সংক্রান্ত বিচার বিভাগের বিচারক নিয়োগ সুপ্রিম কোর্টে বা উচ্চ আদালতে, এটা বিএনপিরও অঙ্গীকার। এর বাইরে ধরেন গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিল করা বা অ্যাকসেপ্ট না করা, এটা অনেককে আহত করেছে এবং এটাকেই অনেকে বলবার চেষ্টা করছেন যে বিএনপি আসলে তার অঙ্গীকারের জায়গা নেই। না, আমি মনে করি না। আপনি যদি আমাদের জুরিসডিকশনে যেটা কোর্টের যদি বলেন, দেখেন ওই যে বিচারক নিয়োগের যেই আইনটা হয়েছে সেখানে কিন্তু প্রথম থেকে ওই সময় কিন্তু সমালোচিত ছিল কম্পোজিশনটা নিয়ে। ওখানে দেখা যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে রাখা হয়নি, কিন্তু এর আগেও যখন আইনের প্রক্রিয়ার মাধ্যমে না হওয়াতে সে সময় যে এটা ছিল, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টের একটা মতামতের ভ্যালু ছিল, কিন্তু ওখানে তো এক্সক্লুডই করা হয়েছে। কিন্তু ইনক্লুড করা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষককে। বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রতি আমিও শিক্ষকতা করেছি, শিক্ষকের প্রতি আমারও সম্মান আছে, শ্রদ্ধা আছে, কিন্তু এই কম্পোজিশনে সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট থাকবেন না, অথচ একজন শিক্ষক থাকবেন যিনি এই যারা প্র্যাকটিস করেন তাদের কাউকে চেনেন না, জানেন না, এবং ওনার একাডেমিক আর এই প্রফেশনাল যে প্র্যাকটিস সেটার মধ্যেও তফাৎ আছে। সেগুলো না বুঝে কাকে আপনি বিচারক নিয়োগ দিচ্ছেন, ইন্টারভিউ বোর্ডে আপনারা থাকছেন, সেটা আপনি যাচাই বাছাই কী করে করবেন, সেটা নিয়ে সে সময় অনেক তর্ক বিতর্ক হয়েছে। সুতরাং এখন এটা তো বলেনি যে এটা একেবারেই এটা বাতিল হয়ে গেল, এটা হয়েছে, এটা বিচার বিশ্লেষণ করে স্ক্রুটিনি করে আবার এর চেয়ে আরও কম্পোজিশন যেটা আছে ওটা চেঞ্জ হয়ে ভালো আকারে আসতে পারে। আমরা প্যাসিমিস্টিক কেন হয়ে যাচ্ছে? অপটিমিস্টিক থাকতে হবে। এটাকে একটা আপনি বললেন গুম কমিশন বা অন্যান্য দুর্নীতি, সেগুলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের যদি জাতীয়তাবাদী আইনজীবী দেখেন ৩১ দফা, এগুলোতে তো সবই ছিল। সুতরাং নিশ্চয়ই এগুলোও আসবে। এইটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের যেই অধ্যাদেশগুলো আছে, অবশ্যই সবাইকে পুরো এই পার্লামেন্টের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে সবগুলো তারা রাখতে পারবেন না। যেটা মনে হবে জনগণের সঙ্গে যাবে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে তো কোনো আইন হবে না, সেই আইন তো বাস্তবায়নও হয় না। মিস্টার মুজিবুর রহমান, আমরা যদি এরকম একটা প্রপোজিশন দাঁড় করাই যে গণভোট, আপনি যেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন, এবং মানুষ ভোট দিয়েছে পক্ষে, হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, এটা তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আবার অন্যভাবে যদি দেখি যে বিএনপির একটা নির্বাচনী ম্যানিফেস্টো, উনি ৩১ দফার কথা বলেছেন, ৩১ দফাকে আমি বাদ দিই, জুলাই চার্টারকে বাদে বিএনপি একটা নির্বাচনী ম্যানিফেস্টো আছে যার মধ্যে ৩১ দফার বিষয়গুলো সন্নিবেশিত আছে, এবং আমরা জানি যে তার মধ্যে আসলে জুলাই চার্টারে থাকা অনেক বিষয় আছে, আবার ৩১ দফার অনেক কিছু জুলাই চার্টারের মধ্যে আছে। তো আমরা যদি নির্বাচনী ম্যানিফেস্টোটা দেখি, ইলেকশনের সময় সব দলের একটা ম্যানিফেস্টো থাকে, এটাই তার নির্বাচনী অঙ্গীকার, এবং তার ভিত্তিতে মানুষ তাকে ভোট দিচ্ছে এবং সে ২/৩ আসন পেয়েছে। সে যদি ওই ম্যানিফেস্টো ধরেই চলে, তাহলে কি এটা আর বলবার সুযোগ আছে যে সে জনগণের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেছে বা মানছে না? মানে আমি ওই নামে কি বা আসে যায়, ওর মধ্যে যদি না ঢুকি, ওই ৩১ দফায় না গেলাম, জুলাই চার্টারে না গেলাম, সে তার এটাই তার ইশতেহার এবং মানুষ তাকে এই ইশতেহারের ভিত্তিতে ম্যান্ডেট দিয়েছে।
আচ্ছা, এই জায়গায় একটি বিষয় তার আগে একটু ক্লিয়ার করে নেই। জি, sure. মানে এখন যে রাজনৈতিক একটা বিতর্ক তৈরি হয়েছে ৭১ এবং ২৪কে নিয়ে, আসলে এটা একটা আরেকটার পরিপূরক, এটা কাউকে কোনটাতে বিচ্ছিন্ন করা যাবে না। এই জন্য যাবে না, যেমন ৪৭ সালে আমরা ভৌগোলিক মানচিত্র পেয়েছি, আমাদের রাজনৈতিক স্বাধীনতা গণতন্ত্র বিকশিত করতে পারি নাই, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হই নাই। আবার ৭১-এর পরে আমরা যে রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের কথা বলেছি এবং মুক্তিযুদ্ধের চেতনার যে মূল বক্তব্য, যেটা অধ্যাপক ইউসুফ আলী সাহেব তার প্রস্তাবনা লিখেছেন সংবিধানে প্রিয়াম্বলে, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এটাকে ডাইভার্ট করে দিয়ে চেতনা মানে ভিন্ন জিনিস খাওয়ানো হয়েছে বলেই কিন্তু দেখা গেলো আমরা পরাধীনতার মধ্যে আবার পড়ে গেলাম, আমরা আধিপত্যবাদী শক্তির কিরণকে পরিণত হয়ে গেলাম, আমাদের রাজনীতি বিকশিত হলো না। এই প্রতিবাদেই কিন্তু আবার ২৪-এর জন্ম। ২৪টা গণতন্ত্র বিকশিত করার জন্য, ৭১ যেভাবে আমাদের জন্য একটা প্রয়োজনীয় রাজনৈতিক মানে একটা ঘটনা, ২৪ও ঠিক সেম হয়ে একটা থেকে একটা বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। সুতরাং এই জায়গায় বিতর্ক অযথা তৈরি করে আমাদের মধ্যে মনে হচ্ছে আমরা যে সামনে এগিয়ে যাব, সেখানে আমাদের পিছনে টেনে নেওয়া হচ্ছে। এটা আমাদের পরিত্যাগ করা উচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কথাটা আপনি বললেন নির্বাচনী ম্যানিফেস্টোর ক্ষেত্রে, আমি হঠাৎ করে আজকে মনে হলো যে কোনো দিন তো বই নিয়ে যাই না, বোধহয় আজকের টপিকটা এরকমই, আমি নির্বাচনী ইস্তেহারও নিয়ে আসছি বিএনপির। দেখবেন এখানে যতগুলো কথা বলা আছে এর মধ্যে সর্বপ্রথম বিএনপি তো রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন। এই রাষ্ট্র সংস্কারের মধ্যে প্রথম দফায় হচ্ছে তারা সংবিধানের কথা, বেগম জিয়া যেটা বলেছেন এবং তাদের ম্যানিফেস্টোতে একই কথা বলা আছে, আমাদের রাষ্ট্র কেন স্বৈরাচারী কায়দায় একের পর এক গড়ে উঠবে। কিন্তু আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি, যে আমরা মাত্র 2 মাস হলো, আমরা কেন ধরে নিচ্ছি যে তারা এই সংস্কারের মধ্যে যাচ্ছে না? এক্স্যাক্টলি, প্রিসাইজলি এটা আমার কথা। এটা হচ্ছে মানে হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। ওটা হচ্ছে যে আপনি সরকারি দল এবং বিরোধী দল একটা গণতন্ত্রের একেবারে পরিপূরক। আপনি বিরোধী দলকে যদি এই মুহূর্তে মানে তাদেরকে একটা গুডউইলে রেখে কিংবা তাদেরকে একসাথে সমন্বয় করে এক রাজনৈতিক পদক্ষেপ না আনা হয়, তাহলে এটা শুধু বিতর্কই তৈরি হবে না, জনগণের বিভাজন তৈরি হবে। এই জিনিসটি বিএনপি কেন করতে পারছে না? যে তাদের অভিযোগ পার্লামেন্টে যা আছে যে আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিং হচ্ছে, সেখানে যে কতগুলো ছিল সেগুলো আবার যখন পার্লামেন্ট উপস্থাপন করে বিল আকারে মিল নাই। এই যে একটা বিশ্বাস অবিশ্বাসের জিনিসটা আসছে, এটা খুবই মানে অ্যালার্মিং আমি মনে করবো। এটা হওয়া উচিত ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে নির্বাচনের যদিও মানে 2 মাস আমরা গেল, 2 মাসের মধ্যে দিয়ে কতগুলো ঘটনা ঘটে ফেললো। যেমন জুলাইয়ের চেতনাটা কী ছিল? চেতনা হচ্ছে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো নির্মাণ করতে হবে। এই নির্মাণ করতে গেলে তো আপনি দলীয়করণের কোনো মানে গন্ধ যেন গায়ে না লাগে। আপনি শুরুতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর করলেন। আমি স্পেসিফিকলি জিল্লুর ভাই, আমি খুবই, যেহেতু আমি ছাত্র আন্দোলনের সাথেও মূলত জড়িত ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কোনো দল করেন না। অপরাধে একটা উনি নামাজ পড়েছেন, প্রথম দিন ছাত্রদেরকে নিয়ে নিয়োগ পাওয়ার পরে জামাত হয়ে গেলেন। আমি তার ফ্যামিলির খবর জানি, জামাত না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার পরিবার হচ্ছে বিএনপির, ইন্টারিম কমিশন নিযুক্ত হলো, তাকে সরাই দেওয়া হলো। এই যে বিষয়গুলো মেসেজটা কী যাচ্ছে, যে যারা দল করছে, মিটিং মিছিল করছে, ব্যানার নিয়ে গেছে, মানববন্ধন করেছে, তারাই কোনো না কোনোভাবে আবার যাচ্ছে। এই জিনিসটা তো নিয়মিত হবে, যখন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সেম ঘটনা ঘটবে যেটা আওয়ামী লীগের সময় ঘটলো। বিএনপি কেন আন্দোলনে গেল? এই জিনিসগুলো পরিত্রাণের জন্য। ছাত্ররা কেন এই মুভমেন্টে আসলো? আমরা কেন একসাথে হলাম? এই স্বৈরাচারের যে কাঠামোগত মানে পরিবর্তন, এটা যদি না করা হয়, এবং এই সিমটমগুলো তো হচ্ছে না, না হওয়ার ফলে কিন্তু অবিশ্বাস তৈরি হয়েছে। 2 মাস সময় খুবই কম, কিন্তু শুরুটা তো যেভাবে ব্যক্তিগতভাবে আমাদের তারেক রহমান সাহেব এসেই ওইভাবে প্ল্যান বললেন, জনগণ কিন্তু আশান্বিত হয়েছে না, খুব সুন্দরভাবে যাবে। উনি কম কথা বলছেন, ভালো কথা। কম কথা বলতে বলতে এমন হয়ে গেলেন যে পার্লামেন্টে উনি কথা বলছেন না, তার প্রক্সি আবার প্রধানমন্ত্রী রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল। এটা কিন্তু ভুল মেসেজ যাচ্ছে। তাকেই লিড করতে হবে, তাকে তার ব্যক্তিগত শুনছেন তো না। হ্যাঁ, শুনছেন, শোনা হলেও তাকে, জনগণ তো আমাদের নেতা, দেশের প্রধানমন্ত্রী মানে হচ্ছে দেশের 18 কোটি মানুষের নেতা, তার ভয়েস, তার বক্তব্য এগুলো মানুষ জানতে চায়। ওরা তো ধরে নিয়েছেন যে নীরবতার একটা নীরবতা অন্যরকম শক্তি আছে, এবং উনি যখন একদম প্রয়োজন হবে তখন হয়তো বলবেন। ঠিক আছে, কিন্তু এই জায়গাতেও দেখা যাচ্ছে যে স্পিকার বলছেন যে লিখিত বক্তব্য না, লিখিত বক্তব্য বলছেন, আবার সেটাও ভুলভাবে উচ্চারণের মধ্যে সমস্যা হচ্ছে। আমি মনে করি যে না, আমি মেজর ডিফেক্ট না, কিন্তু এরপর হচ্ছে যে লিড করতে হবে সততা, লিড করতে হবে দেশপ্রেম, যেটা বেগম জিয়া এবং তারেক জিয়া রহমান সাহেবের মূল শক্তি। এখানেই প্রুভ করতে হবে তারেক জিয়াকে যে আমি প্রকৃতপক্ষে বিএনপির উত্তরাধিকার, আমাদের কোনো দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা কোনো দলীয়করণ করছি না, সকলে মিলে করছি। এই জিনিসগুলো কিন্তু মেসেজ। এবং এই যে ব্যাংকের যে আপনার রেজুলেশনটা তারা বাতিল করে দিলেন, খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় এটা মূল মেসেজ তো যাবেই, কারণ ইতিমধ্যে দখলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কীভাবে এটা উনি সামাল দিবেন?
বিরোধী দল তো বলছে আমরা সাহায্য করবো, কিন্তু সাহায্য করার তাদেরকে যদি আপনি কাছে না নিতে পারেন আর এবার বিতর্ক তৈরি হয়, তাহলে একটা যে বিভক্তি তৈরি হয়েছে যেটা মাঠ পর্যায়ে আস্তে আস্তে শুরু হচ্ছে, এটা জনগণের একটা বিভক্তি তৈরি করবে। এটাই দায়িত্ব হচ্ছে যারা ক্ষমতায় থাকে, পাওয়ারে থাকে, তাদের দায়িত্ব হচ্ছে যে অ্যাড্রেস করা, কাছে নিয়ে এসে এগুলো রিজলভ করা। কিন্তু সব যে পার্লামেন্ট হবে তা না। ওই যে ধরেন যে নির্বাচনের পরে মানে উনি প্রধানমন্ত্রী হয়েই তো বিরোধী দলের নেতার বাসায় গেলেন, বিরোধী দলের নেতা দেখলাম আমরা সময় চাইলেন, সংসদ নেতা তিনি সংসদে বসে তার সঙ্গে আবার আলাদা করে কথাও বলছেন প্রচুর সময় নিয়ে। এগুলো গণতন্ত্রের জন্য খুবই একটা খুবই জরুরি। আমি বলছি যে খুবই, এবং শুধু একবার না, ঘন ঘন বসতে আপনি হবে। যেটা চাইছেন সেটা পার্লামেন্টের জন্য, পার্লামেন্টের বিতর্কের আগেই আমরা তো বেসিক্যালি জুলাইয়ের যে ত্যাগ তিতিক্ষা বিএনপি কিন্তু অনস্বীকার্য। এটা সবচেয়ে বেশি তো বড় দল বিএনপি, বিএনপির তাদের সাফারিং ত্যাগ অনেক। আমাদের হয়তো শীর্ষস্থানীয় নেতাদেরকে তারা জুডিশিয়ালি কিলিং করছেন, এটা তাদের মানে সবচেয়ে বড় স্যাক্রিফাইস হয়েছে। এবং এরপরে স্যাক্রিফাইস দিক থেকে বিএনপির, আমি তো মহাসচিব আপনার মীর ফখরুল সাহেবকে দেখেছি যে উনি বক্তৃতা করতে কান্না করে ফেলেছেন যে আমাদের ছেলেরা রিক্সা চালায়, আমাদের ছেলেরা এসে ওভার চালাচ্ছে, দান খেতে ঘুমায়, আমি কি করে সভাপতিত্ব করি। এই যে সিমটম এবং সাইনগুলো, এগুলো জনগণকে আবেগ আপ্লুত করেছে। এবং এই জিনিসগুলো ওনারা এখন হঠাৎ করে যে আকাঙ্ক্ষাটা জুলাইয়ের, মূলত জুলাই আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার করতে হবে, প্রতিষ্ঠান বিনির্মাণ করতে হবে। যেমন দেখেন এই যে রিসেন্টলি হয়ে গেল আমাদের বার কাউন্সিল, উনি ভালো জানবেন, নির্বাচন শিডিউল ঘোষণা করে স্থগিত হয়ে গেল। আবার দেখা গেল যে ঢাকা বারে সর্বোচ্চ বার এশিয়া মহাদেশের মধ্যে, সেখানে নির্বাচন যদি পরিবেশ না দেওয়া হয়, পরিবেশ দিলেই তো আপনার গণতান্ত্রিক যে ছোটো ছোটো শক্তিগুলো বিকশিত হবে। এবং এটা বিকশিত হওয়ার মূলেই কিন্তু আমরা একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট কোনো কালচার ডেভেলপ করবে। যদি আমি সেটা করা বন্ধ করি, রাস্তা বন্ধ করে দিই, যেমন আমরা বলি বাক স্বাধীনতার কথা, যদি কথা বলতে না দিই, যেমন এই যে একটা অন্যায়মূলক কথা বলেছেন আমাদের রাশেদ প্রধান, অবশ্যই এটা নিন্দনীয়, উনি তারেক জিয়া রাজনৈতিক কথা বলতে পারে, শিষ্টাচার বহির্ভূত কথা, আজকে প্রেস করে ক্ষমা চেয়েছেন, কিন্তু দেখা গেলো যে গিয়ে তার বাড়িতে ঢেলানো শুরু করেছে, তার ওয়াইফকে নির্যাতন করা শুরু। এগুলো হচ্ছে আমাদের কালচারের মধ্যে ফেরত আনতে হবে। ফেরত আনার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর, যে আমরা যেন সংযত হই, আমাদের মধ্যে সভ্যতা, আমাদের কালচার ডেভেলপ করে, আমরা শ্রদ্ধা ভয় পরস্পর ভালোবাসি, দেশপ্রেমকে জাগ্রত করি, এই জিনিসগুলো আমাদের ফেরত আনতে হবে। জিলুর ভাই, এই জায়গায় যে বিএনপির 2 মাসের মধ্যে যে আচরণগুলো, এগুলো কিন্তু এটা গুড সাইন না। এখান থেকে খুব দ্রুত বিএনপিকে আত্মসমালোচনা করে হোক কিংবা নিজের জুলাই তার জন্য একটা বেসিক একটা ইনস্ট্রুমেন্ট ছিল, যেটাকে উনি কিন্তু সিরিয়াসলি এটাকে আনতে পারতেন। এবং ওই যে তার আপনি যেটা বললেন নোট অফ ডিসেন্টকে অ্যাড্রেস করেও কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব ছিল। কারণ এমন এমন বিষয় ছিল, জুডিশিয়ারি সেপারেশন বলি, আমরা গুম কমিশনের ক্ষেত্রে বলি, আমরা অন্যান্য যারা কমিশনগুলো যে লেপস হয়ে গেলো 10টা 16টা, এখানে কিন্তু সংশোধন করেও সুযোগ ছিল। তো সেটা বিএনপি এটা কেন নিচ্ছে না এবং সময় নিচ্ছে একের পর এক। এটা তাতে হবে কি দেশের ক্ষতি হবে, বিভক্তি আবার দাঁড়াবে ধরবে, এর মধ্যে দিয়ে আমরা যে স্বৈরাচার সৃষ্টি হওয়ার যতগুলো স্কোপ আমাদের ছিল, এগুলো আবার মাথা চারা দিয়ে উঠবে রাষ্ট্রীয়। এগুলো বন্ধ করার জন্য আমার মনে হয় যে সুযোগগুলো বিএনপি কাজে লাগানো উচিত। জি, উনি অনেকগুলো ইস্যু কথা বললেন। তার মধ্যে আমি যদি প্রথমে ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্যুটা ধরি, যে উনি বলেছেন যে ভিসি পলিটিক্স করতেন না বা করেন না। ওনার সঙ্গে আমার খুবই খুবই ভালো সম্পর্ক। আমি নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আইন উপদেষ্টা, আমি বিভিন্ন মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করি। এবং যখন ডাকসু ইলেকশন হয়েছে, আমি কিন্তু ওনাকে বলেছিলাম ডাকসু ইলেকশনটা এটা যদি কোর্টে আসে সেটা আমি রিপ্রেজেন্ট করব। কিন্তু উনি কিন্তু আমাকে দেননি সেটা করতে, উনি কিন্তু শিশিরমণিকে দিয়েছেন। কেন শিশিরমণিকে দিয়েছেন? আমি শিশিরমণিকে নিজেও জিজ্ঞেস করেছি যে তুমি আমাদের যখন কমিটি হলো তোমাকে কয় না আমি আছি। তো শিশিরমণিকে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ওখানে একটা রাজনীতি ছিল, এটা আমি ব্যক্তিগতভাবেও মনে করি। কারণ আমাকে না দেওয়ার কারণটাই হচ্ছে এটা। তা আপনি সমস্ত মামলা আমাকে দিবেন, একটা বিশেষ মামলায় কেন দিবেন? কাদের উদ্দেশ্যে দিয়েছেন? সুতরাং আপনি পলিটিক্স না করেও পলিটিক্স করছেন, এটা হচ্ছে আমার কথা। সুতরাং আপনি পলিটিক্স করেননি, আমি এটা বলবো না। ওনার সঙ্গে আমি আগেও বলছি খুবই ভালো সম্পর্ক, কয়েকদিন আগে আমার সঙ্গে কথা হয়েছে। এখন আপনার নতুন যে ভিসি আসছে তাকে নিয়ে তো আপনি এগুলো বলতে পারবেন না। আপনার যে রাজনীতি যদি আপনি করে থাকেন তাহলে তাকে এটা বলতে পারবেন না। আরেকটা হচ্ছে, আমি অন্যটায় যাওয়ার আগে আপনি বললেন বার কাউন্সিলের যে নির্বাচনটা স্থগিত হয়েছে, সেটা বোধহয় ব্যাখ্যা পার্লামেন্টেও এসছে। সুতরাং সেক্ষেত্রে বোধহয় আমাদের এটা একটা মীমাংসিত। কারণ হচ্ছে নির্বাচন তো আমরা সবসময় চাই, আমরা 2.5 বছর, আমরা 2 বছর, যেটা হচ্ছে আমরা যে নির্বাচনটা দেখেছিলাম তার আগে সেই নির্বাচনটা যেমন চাই না, এবং নির্বাচনটা আপনার স্থগিত হয়েছিল। এবং সেটা এটা না, ছোট ছোট যে পকেট অর্গানাইজেশনগুলো আছে সেগুলোও কিন্তু নির্বাচন স্থগিত হয়েছিল, এখনও আছে। তো সুতরাং আমি দেখেন একটা ছোট্ট একটা অর্গানাইজেশন, সেটা আমি প্রেসিডেন্ট ওটাতে নির্বাচিত, সেটাও দেখা যাচ্ছে 2.5 বছর স্থগিত, সবগুলো পকেট অর্গানাইজেশন করে রেখেছে। আর আপনি যেটা বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, উনি বলেছেন, হ্যাঁ আপনি দেখেন উনি কিন্তু একটা কথা বলছে গুড গভর্নেন্স।
তো গুড গভর্নেন্স তো আপনার সব কিছু ইনক্লুড করে দেয়, সুশাসনের মধ্যে সব আসবে আপনার। তাহলে গুড গভর্নেন্স বললে আর কোনো কিছুই থাকে না, সেটা ডেভেলপমেন্ট থেকে বলেন, করাপশন ফ্রি সোসাইটি বলেন, ফ্রিডম অফ আপনি মিডিয়া বলেন, সবটাই আপনার এখানে চলে আসছে। অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান, ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আপনি বিমানবন্দরে নেবে, আপনার পুরো প্ল্যানটা তো আপনাকে বলে দেবেন, সেই প্ল্যানের অনুযায়ী উনি কার্যক্রম শুরু করেছেন এবং শুরু করবেন। আরেকটা হচ্ছে যে আপনাকেও তো শোনার জন্য বলবেন, উনি তো কারো কথা শোনে না, তো উনি তো শুনছেন, উনি যখন বলবেন তখনও আপনি শুনবেন। সুতরাং এই শোনা বলার মধ্যে যে পার্থক্যটুকু আছে সেটা, আরেকটা বললেন পলিটিক্যাল যে শিষ্টাচার, সেটা কি আছে? সেটা আপনি কেন করবেন? আপনি তারপরে করে আবার ক্ষমা চাইবেন, সেই ক্ষমাটা কি? আপনাকে যদি এখন আমি একটা ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তারপরে করে সবার সামনে আপনাকে ক্ষমা করলো, আপনি কি মন থেকে ক্ষমা করতে পারবেন না? করা উচিত। সেইখানে আমাদের সবাইকেই ওই যে বলেন আপনার স্বরবর্ণ ব্যঞ্জন সঠিকভাবে উচ্চারণ করতে শিখতে হবে। সুতরাং আপনি কাউকে গালি দিবেন, অসভ্য ভাষায় কথা বলবেন, রাজনীতির বাইরে যাবেন, ভিউ বাড়াবেন, সেটা থেকে এখন সরে আসেন। সোশ্যাল মিডিয়ার কারণে তো এগুলো করে, এখন আরেকটা কালচার হয়ে দাঁড়িয়েছে, রাজনীতির মধ্যে এটা ঢুকে গেছে। সুতরাং এটা আপনার আমাদেরকে, আমরা যেমন কথা বলার সময় চেষ্টা করি সংযত থাকতে, সুতরাং ডিসপ্রপোর্শনাল কথা কারোই বলা যাবে না। জি, মুজিবুর রহমান, আমাদের একই সঙ্গে এই আলোচনায় আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে ওভারঅল সরকারের পারফরমেন্স কেমন মনে হচ্ছে ইকোনমিক সেক্টরে? এই যে এখন জ্বালানির একটা সংকট, সেটা অবশ্য অতীত তার জন্য দায়ী, যুদ্ধাবস্থা তার জন্য দায়ী, হাম নিয়ে এক ধরনের সংকট তৈরি হয়েছে। সব মিলিয়ে আপনি সরকারের পারফরমেন্স বা যেটা ব্যারিস্টার ইমাম হোসেন বলছেন যে গভর্নেন্সের কথার উপরে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন, সেই গভর্নেন্সটা আসলে কেমন হচ্ছে? একটি কথা এখানে, মানে রাজনৈতিক কালচারের মধ্যে একটা মৌলিক বিষয় হচ্ছে, তুমি আমার দল না করলেই তুমি আমার শত্রু। এই যে বিষয়টা, এখান থেকে আমাদের কিন্তু রাজনৈতিক কালচারটা বেরিয়ে আসতে হবে, এবং এখানে তাহলেই দেশের সামগ্রিক রাজনৈতিক উন্নয়নটা আমরা করতে পারবো। আমার যদি দল নাও করে থাকে, এই যে নিয়োগগুলোর মধ্যে দিয়ে যেটা হচ্ছে, হ্যাঁ একটা বড় দল চাপ ছিল। আমি কিন্তু আপনার এই শোতে বলে গিয়েছি যে বিএনপিকে একমাত্র তার বেরোনোর উপায় হচ্ছে দলটাকে সবার আগে সংস্কার করে ফেলা, দলটাকে গুছিয়ে ফেলা। এবং সেটা যদি করতে পারেন, শুধু বিএনপি না মিলে করতে পারেন, জামাতেরও যদিও নির্বাচনের পদ্ধতি হয়, তাদের অনেকটা বেটার পজিশনে তারা আছে। কিন্তু বিএনপির কোনো থানা কমিটি থেকে শুরু করে সবগুলো কিন্তু তারা কোনো নির্বাচনের মাধ্যমে কমিটি করে নাই। না করার ফলে যখন ক্ষমতায় চলে গেল, তখন কিন্তু তারা এই ধরনের সমস্যায় পড়ে গেছে। কাউকে যে নমিনেশন দেওয়া হয়েছে, উনি এমপি হয়ে গেছেন, যাকে দেওয়া হয়নি তাকে একটা পোস্ট দিতে হবে, প্রশাসক নিয়োগ দিয়ে দেয়, আপাতত সেভ হলাম, দলকে সেভ করা হলো। দলকে সেভ করতে গেলে একই সাথে দেশকে তো গুড গভর্নেন্স, এটা তো একটা পার্ট। আপনি দলকে সেভ করে দিলেন, যে নমিনেশন পায় না, মনক্ষুণ্ণ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, তাকে একটা পোস্ট দিয়ে আপাতত ঠেকা দিলেন। এই রাজনীতি তো মানে নিজের দলকে সেভ করলেন আপনি। দেশবাসীকে তো সেভ করার জন্য আপনার জন্য সবচেয়ে বড় ছিল জুলাই সনদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন, যেটা আপনি একটু আগে বললেন। এটা সবচেয়ে সহজে সরকারি দল বিরোধী দল মিলে দেশের প্রতিষ্ঠানগুলো নির্মাণ করা ছিল সবচেয়ে বড় কাজ। এটা যদি স্টার্টিংয়ে ভুল হয়ে যায়, আমি মনে করি না যে এই দুই মাসটা যথেষ্ট সময় আমরা দিতে পারি। গুড গভর্নেন্স একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, আর এগুলো তো অনেকটা চর্চারও বিষয়। আপনি প্রতিষ্ঠান করলেন কিন্তু চর্চা করলেন না, তাহলে দেখেন সে জায়গা দিয়ে দেখেন আপনার অবশ্যই আমার এই ইতিহাসের ক্ষেত্রে বিএনপি বিশেষ করে 2001-এ তো 4 দলীয় জোট সরকার ছিল, এরাই ক্ষমতায় ছিল। সেখানে কিন্তু বিএনপি র্যাব গঠন করলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরার জন্য নিজের এমপিকে পর্যন্ত তারা জেলে দিয়েছে। ইতিহাস আছে বিএনপির। আমরা আশাবাদী হতে চাই, অপারেশন ক্লিন হার্টে বিএনপির লোকদেরকে তারা মারা গেছে, ধরা গেছে। সুতরাং এটা আমি আশাবাদী, এবং যেভাবে তারেক রহমান সাহেব শুরু করলেন, আমি অবশ্যই মনে করবো যে গুড গভর্নেন্সের ক্ষেত্রে তার আকাঙ্ক্ষা ভালো, কিন্তু উনি যদি দলকে এভাবে নিয়ন্ত্রণের মধ্যে না নিতে পারেন, যে যা দাবি করলো, এসে এমন খারাপ করলো, আর একটা পদ দিয়ে দিলাম, দিস নট মানে ফেয়ার। এটা তো প্রবলেম হয়ে যাবে, শেষ আনকন্ট্রোল হয়ে যাবে। এবং কী করে আনকন্ট্রোল হবে দেখবেন, পার্লামেন্টে যারা বক্তব্য রাখছে এমপিদের মধ্যে শুধু সালাউদ্দিন সাহেব ফেস করছে, বাকিরা টুকটাক কিছু বলার চেষ্টা করছেন। কিন্তু ওর মধ্যে দিয়ে দেখেন একটা ঘটনা ঘটে গেল, আমাদের সাবেক স্পিকার, আমাদের একই ফ্লোরে আমরা, জমিরুদ্দিন সরকার সাহেবের ছেলে নওশাদ জমির, উনি তো ভালো চিনবেন লোক। এই গুম কমিশনের রিপোর্ট যখন লেপস হয়ে গেল, উনি কিন্তু স্ট্যাটাস দিলেন যে এই জায়গায় বিএনপির ভুল হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে বিএনপির এমপিরাই কিন্তু এই প্রসেসের সাথে একমত না, যদিও 70 অনুচ্ছেদের সংশোধন। আবার বিএনপি দাবি করবে যে আমাদের মধ্যেই তো গণতন্ত্রের চর্চা। আমি সেটাই বলছি, এই জায়গাতে তো সহজে এটাকে বিতর্কের মধ্যে না ফেলে দিয়ে, এটাই তো সুযোগ ছিল। এবং এই জন্য গুড গভর্নেন্স আমি বলবো যে সংবিধানের 70 অনুচ্ছেদকে বাস্তবায়ন করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসগুলো অ্যাকোমোডেট করতে হবে, এবং তাতে আমি আশাবাদী হতে চাই, আমি কখনো নিরাশ না। কিন্তু যদি আমার ভালো, যেমন
একটা অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রের কথা বিএনপিটা চর্চা করে যে ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটা প্রমাণ করতে হবে, বিশেষ করে জনগণের ইচ্ছাটাকে যেন আমরা অ্যাকোমোড করতে পারি। এবং জুলাই সনদের মধ্যে যে চেতনাটা সৃষ্টি হলো 24-এ, আকাঙ্ক্ষা তৈরি হলো, এই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে দেওয়া যাবে না। আর আমি একেবারে শুরু থেকে বলে আসতেছি, অনেকে একমত, আমি মির্জা ফখরুল সাহেবের বক্তৃতা আমি খুব আশান্বিত ছিলাম যে রাজনীতি, বিশেষ করে প্রফেশনাল যে গ্রুপগুলো আছে আমাদের, পেশাজীবী সংগঠনকে কোনোভাবে দলীয় লেজুর ভিত্তিক সংগঠন পরিণত করা যাবে না। তাইলে হবে এই আর গুড গভর্নেন্স রাখা যাবে না। প্রত্যেকেরই আলাদা সংগঠন আছে, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন আছে, তারা ডিস্টার্ব করবে, এভাবে পদপদে ভাগাভাগি হয়ে যাবে, নির্বাচন হবে না, ভালো লোক কোনোদিনই আর রাজনীতিতে আসবে না। এখন রাজনীতিতে ভালো লোক যারা সৎ দেশপ্রেমিক, তাদের আসার সুযোগ তৈরি, সম্ভাবনা তৈরি, যেটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছিল, সেই জায়গায় যদি আবার বিএনপি একই কায়দায় দেশ পরিচালনা করার চেষ্টা করে, গুড গভর্নেন্স এখানে আসবে না। আর একটা ক্ষেত্রে আমি বলি, আপনার এই যে শিশুমণির একটা কথা প্রসঙ্গে আসে, আমি ক্লিয়ার করে দিই। শিশুমণি আমাদের জুনিয়র, আমি তো ঢাকা মিশন আমাদের জুনিয়র। মানে ঘটনা হয়েছে যে ডাকসুর যখন শিডিউলটা ঘোষণা হয়ে গেল, ওখানে যে মামলাটা রিটটা ফাইল হয়ে গেল, মামলাটাই ছিল একটা নির্বাচন বন্ধ করার জন্য। আপনি দেখবেন যে হয়ে গেল, আদেশ দিয়ে দিল স্থগিতের জন্য, সাথে সাথে এবং খুব প্রম্পট অ্যাকশনের জন্য উনি হয়তো কমফোর্ট ফিল করেছেন, প্যানেল আইনজীবীর মধ্যে থেকে শিশুমণিকে চুজ করেছেন, যেহেতু ডাকসুর ক্ষেত্রে তার ভূমিকা বেশি। হয়তো ইমাম ভাই কত ওই সময় তার চোখে প্রসঙ্গ এটা না, শিশুমণির আমার ডিপার্টমেন্টে আমার ছোট ভাই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি বলেছেন যে উনি ভিসি পলিটিক্স করেনি। আমি বলেছি যে যেখানে বলা ছিল আপনি অন্য সেখানে আমাকে না দেওয়া হতো, বিকজ আমি জাতীয়তাবাদী দলের বিষয় তো উনি জানেনি। এটাই হচ্ছে আপনার মাইন্ডসেটটা এরকম কেন, সেটা আমি বলছি। সেটা প্রসঙ্গ আসলো বলে আপনি দেখেছেন, আমি কিন্তু তর্ক করার জন্য আসেনি, কিন্তু যেখানে যেগুলো আপনি বলছেন সেখানে আমি বলছি। আর আপনি যেটা বলছেন শেষ করুক, আচ্ছা শেষ করলে আমি আপনাকে উত্তর দেব। এটা কিন্তু ওই যে আমি একটা কথা বললাম যে তুমি আমার দল করো না বলে তুমি বাইরের, আসলে উনি কমফোর্ট ফিল করছেন কেন? আপনাদের যে জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে যে আবিদ যে ছিল, আবিদ বরাবরই কিন্তু এমন স্টেটমেন্টগুলো আসছিল ওই সময় ডাকসুতে। আমার স্পষ্ট মনে আছে যে আমি সরাসরি পরিচালনা কমিটির মেম্বার ছিলাম। তো দেখা গেল যে নির্বাচনটাই স্থগিতের হওয়ার উপক্রম হয়ে গেছে। এখন এই জিনিসটা হাইকোর্টে আদেশও হয়ে গেল। তো সে জায়গায় তো কমফোর্ট ফিল করবে যে না, আমি যদি এখানে যাই তাহলে আমার ওইটাই বাস্তবায়ন হবে। উনি যে সেভ করার জন্য তো করেছেন, এবং তার প্রমাণ হচ্ছে উনি পদত্যাগ করলেন, কিন্তু ইলেকশনের আগেই ডিক্লার থাকবো না। এরপরে উনি পদত্যাগ জমা দিলেন, বর্তমান শিক্ষামন্ত্রী বলেন যে না, আপনি কিছুদিন থাকেন। তার মানে হচ্ছে যে উনি বিতর্কিত না, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল চেষ্টা করেন, ওনার স্টেটমেন্টও তাই ছিল। সুতরাং উনি দলীয়ভাবে উনি কাজটা করেন না। এটা যদি আমরা এভাবে ব্যাখ্যা করি তাহলে ভুল হবে। হয়তো উনি কমফোর্ট ফিল করেছেন, কারণ প্যানেল আইনজীবীতে একজন থাকে না, মানে অনেক প্যানেল আইনজীবীর মধ্যে যাকে উনি কমফোর্ট ফিল করেছেন। অন্যান্য ক্ষেত্রে সরকারের পারফরমেন্স কেমন? আমি এই প্রশ্নের উত্তর শুনতে আসছি, তার আগে ওনার বোধহয় আপনি যেটা বলতে চাইছেন। আমি উনি যেহেতু আবার ওই প্রসঙ্গে গেলেন, আমি বলছি যে আমার কারো ব্যক্তিগতভাবে না ভিসির বিপক্ষে আমি, না শিশুমণির বিপক্ষে, দুজনেই আমার অত্যন্ত প্রিয় সজ্জন ব্যক্তি। ইস্যু হচ্ছে এটা, যখন আপনার স্ট্যান্ড কেন এরকম, আপনি মনে করলেন কেন যে শিশিরমণিরই এই মামলাটা করবে বা আমি করব না। আমার কথা হচ্ছে এটা, বিকজ ওখানে হিডেন এজেন্ডাটা ওটাই আছে। আমি আর ওইটাতে না যাই, আমরা ওই বিষয়টা না বলি। কিন্তু আপনার সঙ্গে যেটা আমি বলছি, আপনি দেখা যাচ্ছে যে বিএনপির ভেতরে রাজনীতি নিয়ে, বিএনপির দলীয় সংস্কার, এগুলো নিয়ে আপনি কথা বলছেন। এগুলো থেকে আপনি বেশি বলবেন রাষ্ট্র সংস্কারের কথা। বিএনপিটা বিএনপি বুঝবে, আপনারটা আপনি বুঝবেন। আপনি যদি আরেকটা রাজনীতি না করেন তাহলে নিশ্চয়ই বলতে পারবেন। আর একটু আগে বললেন যে একটা নওশাদ জামির একটা ইয়েতে উনি বলেছেন, স্ট্যান্ড নিয়ে কথা বলেছেন, তো সেটা তো দেখা যাচ্ছে দলীয়ভাবে তো এখানে বাধা দেওয়া হয়নি, গণতন্ত্র তো রয়েছে। আপনি যেটা বলছেন অন্য দলের লোকজন বা যে কোনো সাধারণ নাগরিক কিন্তু একটা, না আমি বলছি যে একটা দলের গণতন্ত্র নিয়ে কথা বলতে পারে, যে দলের এই দলই তো দেশ পরিচালনা করছে, দল যদি ঠিক মতো না থাকে সেই আলোচনা বলছে। কারণ আমার কথা হচ্ছে যে আগেও দেখা গেছে ফ্যাসিস্ট সরকার যখন ছিল, তাদের ঘুম থেকে উঠেই আমাদের নেত্রীকে নিয়ে কথা বলতেন, ওনারাই আমাদেরকে মিডিয়াতে একবারে আসতে দেন না, কিন্তু ওনারাই ওনাদের সমালোচনার মাধ্যমেই আমাদেরকে জীবিত রেখেছেন। আপনাদেরকেও দেখছি একই রকম, যে আপনারা দলের নেতা কথা বলছেন না, চুপ করে থাকছেন, এসব কথা বলছেন। আপনি আপনার বিল উত্থাপন করেন, আপনার বিল উত্থাপন করে আপনি আপনার পার্লামেন্টে আলোচনার ব্যবস্থা করেন। আপনাকে যদি পার্লামেন্টে কথা বলার সুযোগ না দেওয়া হয়, সেটাতে আপনি আসেন। খুব কনস্ট্রাকটিভ একটা পার্লামেন্ট। এই পার্লামেন্টে তো নিশ্চয়ই অনেক আশা আকাঙ্ক্ষার একটা পার্লামেন্ট, সবার জন্য, আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্যই। আর গুড গভর্নেন্স দিয়ে যেটা বলছেন, অফকোর্স যেগুলো, এটা তো আমি গুড গভর্নেন্স শুধুমাত্র তো সরকারের মধ্যে, গুড গভর্নেন্স সরকারটা তো অনেক বড় একটা পরিসর। আপনি গুড গভর্নেন্স ইন লিগাল প্রফেশনও থাকতে হবে, গুড গভর্নেন্স ইন মেডিকেল যেটা আছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় গুড
গভর্নেন্স থাকতে হবে। গুড গভর্নেন্স নিয়েই কিন্তু ওনার দেখেন, আপনি ওনার যে থিমটা রয়েছে, আপনি সুশাসন চাচ্ছেন, আপনি দেখছেন না ওনার অ্যাকশনগুলো, আপনি কোন অ্যাকশনটা দেখছেন? উনি পজিটিভ অ্যাকশন নেয়নি, কোনটা দেখছেন? শিষ্টাচারের দিক থেকে বলেন, আর যখন যেটা প্রয়োজন পড়ছে প্রতিটা অ্যাকশনই নিয়েছেন উনি। ওনাকে তো আপনি বলেন যে ধীর স্থির শান্ত আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, হুট করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, হুট করে কথা বলছেন না। আর আমাদের যেটা আপনার রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, রাষ্ট্র সংস্কারের দিকেই আমার ধারণা দল, আমাদের জাতীয়তাবাদী দল সেটাতে এগোচ্ছে। আপনি রাতারাতি যদি কোনো কিছু পরিবর্ধন করতে চান, সেটার রেজাল্টও মনে নিশ্চয়ই ভালো না, তখন আপনি আবার উঠে দাঁড়াবেন এত তাড়াতাড়ি কেন? সুতরাং সবগুলোতেই আমার মনে হয় সময়ের একটা বিষয় আছে, এবং সেটা আপনাকে। মিস্টার রহমান, আমার প্রশ্ন ছিল যে অন্যান্য সেক্টরে কি দেখছেন? আমরা তো মোটামুটি কনস্টিটিউশন বা সাংবিধানিক সংস্কার বিষয়ে, রাষ্ট্র সংস্কার বিষয় নিয়ে, কিন্তু ওভারঅল ডে টু ডে পারফরমেন্স কেমন দেখছেন সরকারের? এখন পর্যন্ত এই মুহূর্তে বড় বড় কিছু ঘটনা, ব্যাংক সেক্টরটা সবচেয়ে বড় বিষয় এখন, কারণ অর্থনৈতিক চাকা করছে না। তেলের ক্ষেত্রে আপনি বিশাল খুবই আমার মনে হয় যে এখানে মানে একটা দেখেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী যখন স্টেটমেন্ট দিলেন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষেত্রে, সেটা কিন্তু অ্যাম্বাসেডার একটু উষ্মা প্রকাশ করেছেন, ইরান অ্যাম্বাসেডার। তো এই জায়গা দিয়ে আমাদের ফরেন পলিসি কিন্তু আমরা জাস্টিস ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান আমরা বলি, আমাদের লেখা আছে। এবং সে জায়গায় মিথ্যাকে বা অন্যায়কে নিন্দা করার মতো ভাষা কিন্তু কূটনৈতিক অনেক শব্দ আছে যেগুলো দিয়ে আমরা করতে পারতাম, সেটাকে আমরা করতে পারি না। যার একটু মনোক্ষণ হয়েছে উনি রিয়াকশন দিয়েছেন। এরপরেও আমি ব্যক্তিগতভাবে জানি ইরান অ্যাম্বাসেডারের সাথে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম হলো, সেখানে আমি পার্টিসিপেশন ছিলাম। এবং বিরোধী দল খুব চেষ্টা করতেছে, সরকারি দলেরও জোর চেষ্টা আছে, বিশেষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি শ্যামা বাপাই, উনিও চেষ্টা করছেন যে হরমুজ প্রণালীর যে সমস্যাটা তৈরি হয়েছে তেলের মানে নিরবিচ্ছিন্ন আমাদের সরবরাহের ক্ষেত্রে, সেটা যদি চেষ্টা করা হয় তাহলে অবশ্যই মানে আরও আমরা ভালো রেজাল্ট পাবো। ইরান ইতিমধ্যে কিছু সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে, কিন্তু রিলেশন এক মুসলিম দেশ। 2 নম্বর হচ্ছে যে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো পক্ষ অবলম্বন করে আমরা সবসময় জোট নিরপেক্ষ থাকি, আমরা সবসময় অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলি, আমরা সমস্ত স্বাধীনতা আন্দোলনের পক্ষে থাকি, অন্যায়ের প্রতিবাদ করি, অ্যাগ্রেশনের প্রতিবাদ করি। এটি তো আমাদের জাতীয় ছিল, আমাদের পররাষ্ট্র বৈদেশিক পলিসি ছিল। এই জায়গা দিয়ে কিন্তু স্টার্টিং একটা ভুল হয়ে গেল, আরও আমরা কাছে নিতে পারতাম এই সুযোগে। আর বিশেষ করে অন্যান্য সেক্টরগুলো আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা অবশ্যই উন্নতি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে কালচারটা এই 16 বছর জনগণ করে অভ্যস্ত, এটাকে ফেরাতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই বলেছেন আমরা একই হলে ছাত্র, আমাদের একই ব্যাচের। তো আপনার উনি চেষ্টা করছেন যেভাবে, আমার মনে হয় যে পুলিশ সংস্কার থেকে শুরু করে আরও বিষয়ে আরও কঠোরতার প্রয়োজন আছে। শুধু মব কালচার নিয়ে কথা বললে হবে না, কিছু গ্রেপ্তারও করতে হবে, তাহলে সুযোগ পেয়ে যাচ্ছে এগুলো। এবং এগুলো যদি মানে আইন শৃঙ্খলাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ না আনা যায়, তাহলে দেখা যাবে যে এই যে আপনার যে ঘটনাগুলো ঘটছে একের পর রাজনৈতিক ক্ষেত্রে, এটা আরও বাড়তে থাকবে। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপকভাবে জনপ্রিয় সকলের কাছে। এই জায়গা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলবো আমি যে এগুলো মানুষকে ইনস্টিগেট করে, প্রভোকেট করে, মিস ইনফরমেশন বলেন, ডিসইনফরমেশন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটু ভূমিকা যদি নেন, তাহলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে। এবং এটি হচ্ছে বেসিক জিনিস আমাদের জনগণের ক্ষেত্রে। আমরা ছোটো ছোটো ঘটনা যেগুলো দেখছি, তাতে খুব দ্রুত আমাদের আইন শৃঙ্খলার মানে উন্নয়ন যেমন ঘটাতে হবে, একই সাথে অর্থনীতি পুনর্গঠনের ক্ষেত্রে এটা আমি একদিক থেকে বলবো যে নট গুড সাইন। স্টার্টিংটা ভালো হয় নাই, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে মার্চ হয়ে গেলো 5টা ব্যাংক, আবার আপনি ঋণ নিয়ে দিলেন, সরকার শুরুতে ঋণ নিয়ে এলো, টাকা ছাপালে তো আপনি দেশ নিয়ন্ত্রণ করতে পারবেন না, মুদ্রাস্ফীতি বাড়বে। তো এই বিষয়গুলো বেসিক যে মানে জনজীবনের সাথে রিলেটেড, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো কিন্তু এখন দ্রুত আমাদের অ্যাড্রেস করতে হবে। এই জায়গা দিয়ে আমাদের সরকারি দল বিরোধী দলের ফারাক করা চলবে না, বসতে হবে যেভাবে উনি পার্লামেন্টে বসে, আরও বসতে হবে, বসে এগুলো কী করে যৌথভাবে এটা উদ্যোগ নেওয়া যায়, দেশ এবং বিদেশের ক্ষেত্রে আমাদের কি সাহায্য পেতে পারি। আর ভারত ইস্যুতে আমার মনে হয় যে আমাদের বাণিজ্য আছে প্রতিবেশী, এই জায়গা দিয়ে সরকারি দল বিরোধী দল উভয়েরই ঐক্যমত থাকতে হবে। শত্রুতা নিয়ে ভারতের সাথে আমরা আমাদের এই মুহূর্তে যে ক্রাইসিসগুলো আমরা ফেস করতে পারবো না। আমরা মনে করি যে এই জায়গায় একতরফা কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই, কারণ আমরা তো এই 54 বছরে একের পর এক যে স্বাধীনতা পরবর্তী যে আমাদের রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভারত যেভাবে আমাদেরকে দাবিয়ে রেখেছিল, আমি বলবো উন্নয়নে বাধা দিয়েছে, সে জায়গা দিয়ে জনগণের ঐক্যই এটাকে প্রতিরোধ করতে পারে। জনগণ যদি একতাবদ্ধ থাকে, আমরা আস্তে আস্তে জিনিসটা আবার সার্ভাইভ করতে পারবো। এই জায়গা দিয়ে সর্বোচ্চ উদ্যোগী হচ্ছে সরকারি দলের। এবং সরকারি দলের ক্ষেত্রে আমি মনে করি যে আমি মানে খুবই এই জায়গায়, যেহেতু মিডিয়াতে আমি বিস্তারিত তথ্য বলছি না, কিছু ক্ষেত্রে আমি দেখছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় সচিব থেকে শুরু প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া ছিল যারা কোনো দল করেন না, আবার এরকমও আছেন যারা দল করেন,
ফ্যাসিস্টের সহযোগী ছিলেন, তারা ভালো ভালো পজিশন এখনও আছেন নিশ্চিত। আমি এই নাম বলছি না, তাহলে মেজার মিডিয়া প্রচার হয়ে যাবে। সচিব পর্যায়ে একজন আছেন যার বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্টভাবে ছিল, এখনও আছে, এবং তাকে কিন্তু ভালো পজিশনে দেওয়া আছে, এবং উনি এবার কলকাঠি নাড়ছেন। এগুলো যে যদি প্রশাসন কিংবা আমলাতন্ত্রকে আমরা প্রাধান্য দিই এবং তাদের কথা মতো চলি, তাহলে সরকারের গুড গভর্নেন্সটা হবে না। রাজনৈতিক দলকেই নিয়ন্ত্রণে আনতে হবে, প্রশাসন কীভাবে পরিচালিত হবে, বিচার ব্যবস্থা কীভাবে যাবে, এই জায়গায় নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়া হইতে হবে, জবাবদিহিতামূলক হইতে হবে। এটা স্টার্টিংটা যদি এখানে ভুল করে ফেলে, তাহলে কিন্তু ইন দি লং রান সুশাসনের যে আশাটা সেটা ব্যাহত হবে। এবং সেটা আমি বলছি যে সবার আগে প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এটা যেমন গঠন করতে হবে অরাজনৈতিকভাবে দক্ষ, সৎ এবং দেশপ্রেমিক লোক। এই জায়গায় আমার দল না কোন দল, কে নামাজ পড়লো, কে দাঁড়িয়ে রাখলো, কিংবা কে জামাত করলো বা শিবির করলো, এভাবে মানে আমরা ওইদিক হয়ে গেছে বেশ কয়েকজন ইতিমধ্যে সচিবদের মধ্যে, যারা ব্যক্তিগত খুবই সৎ, দেশপ্রেমিক, কিন্তু তাদের যেহেতু বিএনপি রাজনীতি করেন নাই, ওদের ছাত্র জীবন ছিল না, তো ওইদিক করে রাখছেন। তো এগুলো দেশের জন্য মানে আমার মনে হয় গুড সাইন না। তাতে ওনার সার্ভিসের থেকে বঞ্চিত হবে দেশ। যে কোনো সচিব তো তার সংবিধিবদ্ধ রুলস অফ প্রিন্সিপাল দ্বারা সে গাইডেড, তার বাইরে যেতে পারবে না। সিধা অন্যায় করে, করাপশন করে, ফৌজের অপরাধ করে সাথে সাথে ফায়ার করে দিতে হবে, মামলা দিয়ে দিতে হবে, সোজা কথা। এর মতো ক্ষমা নাই। সে বিএনপির হোক বা জামাতের হোক, এই জায়গায় আপনি মার্সি করবেন কেন? ইজ এ ক্রিমিনাল। সে যখনই ঘুষ নিল, সে যখন বাণিজ্য করলো, তখন তো আপনি তাকে বলতে পারেন না যে আমার বিএনপির লোক, সে আপনি বলতে পারেন না সে জামাতের লোক। এই জায়গায় তো ইম্পার্শিয়াল হতে হবে। এই জায়গায় সুশাসনের মূল ভিত্তি হচ্ছে দলীয় বিবেচনায় কোনো নিয়োগ চলবে না। এটা যদি বন্ধ না করা যায় স্টার্টিংটা, যেটি স্টার্টিং আমি বলবো যে হয়তো বা যেভাবে দল যেভাবে প্রক্রিয়া ক্ষমতায় গেল, তাতে হয়তো কিছু সমস্যা আছে, যেটা আমি মনে করি যে 2 মাস যথেষ্ট সময় না, আরও দেখতে হবে। 6 মাস গেলে পরে বোঝা যাবে যে কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ওনারা এভাবে প্রদান করছেন পশ্চিমা দেশপ্রেমিক এবং সৎ, যারা কোনোদিন করাপশন জড়িত না, এই সমস্ত লোকদের যে দলেরই থাকুক তাদেরকে ক্ষমতায় রেখেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই জায়গায় দলীয় বিবেচনা আনলে কিন্তু করা যাবে না, সেটাই বলছে। আপনি আন্তর্জাতিক ইস্যুতে চলে গেলেন, সেখানে আপনি বললেন যে ইরানের আর আমাদের আমেরিকা যে ইসরায়েল যে ট্রায়াঙ্গল যুদ্ধটা চলছে, এখন বাংলাদেশকে কিন্তু তার মাল্টিল্যাটারাল ট্রিটি কোথায় কোথায় কোন কোন দেশের সঙ্গে আছে সেগুলো বিবেচনায় নিতে হবে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের রয়েছে, গার্মেন্টস যেগুলো এক্সপোর্ট করা হয়, অনেকগুলো বিষয় আছে। আপনি যে শেষের কথাগুলো বললেন সেগুলো আমিও আপনার সঙ্গে একমত। সেই একমতের সঙ্গে কিন্তু আমি বলছি, তো বাংলাদেশের সবার আগে বাংলাদেশ, আমাদের যে স্লোগানটা আসছে, সবার আগে বাংলাদেশকেই তো আসা উচিত আমাদের সবার কাছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওইটা একটা বড় ইস্যু। আপনি দেখেন বে অফ বেঙ্গলের ক্ষেত্রেও যদি আপনি দেখেন যে আমাদের যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, সেই ন্যাচারাল রিসোর্সের আমাদেরকে কিন্তু অনেকগুলো আপনার দেখা গেছে যে আমরা সমুদ্র বিজয় করে ফেলেছি। প্র্যাকটিক্যালি কি আমরা সমুদ্র বিজয় করেছি? আপনি যদি দেখেন আপনার ওই যে সমুদ্রের মাপার যেটা আছে, হ্যাঁ, ওই আপনি কতদিন 200 নটিক্যাল মাইলে কোন দিক দিয়ে যাবে, সেটা কি আপনার বিয়েতে যাবে, আপনার সমান্তরালভাবে যাবে না এভাবে যাবে? তো সেইগুলো বিষয় তো আমাদের এটা শুভঙ্করে ফাঁকি হয়েছে। তো সেইখানেও দেখা যাচ্ছে যে সমুদ্রের যে ন্যাচারাল রিসোর্স হয়েছে এগুলো কাদের কন্ট্রোল হচ্ছে, এখানেও কিন্তু আপনার জিও পলিটিক্সের বিষয় আছে। সুতরাং বাংলাদেশকে কিন্তু আপনি এখন খুব সাধারণ যে একটা কিছু পার্লামেন্টে হলো আর আমরা হইচই করলাম না, আমাদের নিজেদেরও দেখতে হবে যে ইস্যুটা আসছে সেটা ন্যাশনাল ইন্টারেস্টে কিনা। ন্যাশনাল ইন্টারেস্টে না হলে আমার মনে হয় না বিএনপি আনুক আর আপনি আনেন সেটা নিয়ে কিন্তু এটা সাস্টেইন করবে না। ন্যাশনাল ইন্টারেস্টটা তো সবাইকে দেখতে হবে। যেমন আপনি ব্যাংক সংস্কারের কথা বলছেন, হ্যাঁ, ব্যাংক সংস্কার যেটা, এটা তো আমরাও চাই। ব্যাংকের ভালো কে চায়? লুটেরাদের কেউ চায় না, আপনিও চান না, আমিও চাই না। কিন্তু ব্যাংক সংস্কারের ক্ষেত্রেও আপনাকে সময় দিতে হবে, আপনাকে দেখতে হবে। আমার বিষয়টা হচ্ছে যে আমরা কি কোনো অ্যানালিসিস করে দেখে কথা বলছি, না আমরা জাস্ট ইনস্ট্যান্টলি আমরা শুনে না বুঝে না দেখে বিচার বিশ্লেষণ না করে কথা বলছি। সুতরাং আপনার ব্যাংক সংস্কারের ক্ষেত্রেও দেখতে হবে বাংলাদেশ ব্যাংকের রুলস যেগুলো আছে সেই রুলসগুলোকেও আপনার আবার ওগুলোকে মডিফাই করতে হবে। যে অনেকগুলো বিষয় আছে, তারপর আপনি ব্যাংক সংস্কারের কথা বলেন। কে এই ব্যাংকটা পেয়ে গেল, কে এই ব্যাংকটা হলো, ব্যাংকের এত 17 বছরের ব্যাপক পরিবর্তন যখন হয়েছে সব কাঠামোতে, ব্যাংকের ক্ষেত্রেও পরিবর্তন আসবে না। গুড গভর্নেন্স তো আমি প্রথমে বলছি, প্রতিটা সেক্টরে গুড গভর্নেন্স আসবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট, অ্যান্ড উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। রাষ্ট্র সংস্কার সবচেয়ে বড় ইস্যু, রাষ্ট্র সবার। আপনি দল নিয়ে কথা বলে দলের সংস্কার অনেক সাইড ইস্যু, কিন্তু রাষ্ট্র সংস্কার তো আপনার আমার সবার জন্য। সুতরাং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আপনাকে দেখবেন জাতীয় স্বার্থ যেখানে পরিপন্থী কোনো
আইন প্রণয়ন করা হয়, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো যদি স্টেপ নেওয়া হয়, আমার মনে হয় সবারই কথা বলার সুযোগ রয়ে গেছে। আর আপনি জুলাই নিয়ে বলছেন যে জুলাই, কিন্তু আমি হংকং একটা কনফারেন্সে জুলাই আমি ব্যাপকভাবে সেখানে জুলাই নিয়ে কথা বলেছি। আমাদের নেতার যে বইটা বেঁচে সেটা নিয়েও আমি কথা বলতে গিয়ে বলেছি। সুতরাং আমি তো কখনো আমিও বলছি না যে না আমি জুলাইকে অস্বীকার করছি বা জুলাই তো হয়েছে, জুলাই মাসে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানটা তো আমাকে বলতেই হবে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট ওয়াজ টপলড অ্যান্ড শি হ্যাড টু লিভ দ্য কান্ট্রি। সুতরাং আপনাকে ওই জায়গাতে সরে এসে এখন আমরা দেশ সংস্কারের, রাষ্ট্র সংস্কারের দিকে আমরা মনোযোগী হই এবং সবাই মিলে একসঙ্গে কাজ করি। যেটা আপনি বললেন যে কোন দলে কে কি, এটা না থেকে সব দল থেকে ভালো লোকগুলো আসুক, সেটা আপনি চান, আমিও চাই, এটাই আমাদের অভিপ্রায় হওয়া উচিত। আর আপনি দেখেন যেটা আমি বললাম যে আপনার ট্যাগিং পলিটিক্সের যেটা আপনি বললেন, ট্যাগিং পলিটিক্স 17 বছর ধরে আমরা সবাই দেখেছি, সবার বেলায়। এটা আপনি মিডিয়াতেও দেখেন, মিডিয়াকেও অনেকে যারা অনেকে অভিনয় করতে দেওয়া হয়নি, অনেকে গান গাইতে দেওয়া হয়নি, অনেকে আপনার অ্যাঙ্করিং করতে দেওয়া হয়নি, অনেকের প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে, ওনারও প্রোগ্রাম প্রচার করতে দেওয়া হয়নি। কিছু কিছু প্রোগ্রাম ছিল যেটা ওনাদের দেখা যাবে যে মানসিক যে ওদের যে মাইন্ডসেট আছে সেটা অন্তরায় হলে আপনার এটা করতে পারবেন। আমি ব্র্যাক ইউনিভার্সিটি যে আপনাদের ওদের ট্রাস্ট বোর্ডই ছিল সেটা নিয়ে আমি মামলা হাইকোর্টে আমি করেছিলাম, সেটা তো কিন্তু আমার ওইটাই ছিল যে ট্যাগিং পলিটিক্স। এখন আপনি ওটা দেখতে পারবেন, ইউটিউবে আছে। সুতরাং ট্যাগিং পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আর আমি মিলে যদি আবার ট্যাগিং পলিটিক্সেই ঢুকে যাই তাহলে তো ওই যাকে আপনি ট্যাগিং পলিটিক্সের জন্য সমালোচনা, সে তো দূর থেকে দাঁড়িয়ে হাসবে, রাষ্ট্রের কোনো লাভ হবে না। সো আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস, অ্যাডভোকেট মুজিবুর রহমান। আমি সুশাসন এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে মানে আগে বলেছি, আবার রিপিট করছি, প্রথম হচ্ছে আপনার অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তৎকালীন সদ্য বিদায়ী গভর্নর, ওনারা যে অডিট রিপোর্টটা দিলেন, 28,00,000 কোটি টাকা চলে গেছে পাচার হয়ে। এই টাকাটা ফেরত আনা একটু বেসিক ইস্যু আমাদের। কারণ আমরা ধরুন আমরা রিমিটেন্স যদি না আসতো আমাদের ফরেন রিমিটেন্স, তাহলে কিন্তু আমাদের আবার রিজার্ভ কমে যেত, আমরা আবার সংকটে পড়ে যেতাম। কিছুটা ব্যালেন্স হচ্ছে, কিন্তু আমাদের টাকা ফেরত নিয়ে আসা একটা বেসিক প্রবলেম। দুই হচ্ছে যে কোনো ব্যাংক এখন আপনার ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে আছে, যে সমস্ত ইনভেস্টমেন্ট করা হয়েছে এগুলো রিকভারি করতে গেলে ব্যাংকের নিয়মিত যে সার্কুলেশন অফ মানি এটা তারা সাপ্লাই করতে পারছে না বলে অনেকগুলো শিল্প কিন্তু এবং ইন্ডাস্ট্রি আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে। এক্সপোর্টের ক্ষেত্রে প্রবলেম, এগুলো হচ্ছে বেসিক ইস্যু। এবং এই জায়গা দিয়ে কোনোভাবেই বিএনপি মানে দলীয়করণ দৃষ্টিভঙ্গি রাখলে পরে এটা সাকসেস হবে না। এই জন্য ইসলামী ব্যাংকে বলা হয় যেটা জামাতের ব্যাংক, বেসিক্যালি জামাতের ব্যাংক না, এখানে ছিল মূলত মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রতিষ্ঠানের বৈদেশিক বিনিয়োগ। এখানে উদ্যোক্তা ছিলেন জামাতের কিছু লোক এবং কর্মচারীদের মধ্যে জামাতের লোক হয়তো বেশি আছে, বাইরেও আছে, কিন্তু জামাতের ব্যাংক না। কিন্তু এই রিমিটেন্সটা দেখেন সারা বিশ্বে 1000-এর মধ্যে তারা নাম্বার 1, 1000 তালিকার মধ্যে এখন আছেন। এবং আমাদের ফরেন রিমিটেন্সে প্রায় 30% প্লাস মাইনাস তারা একাই মানে তাদের মাধ্যমে আসে। সুতরাং এটা তো জিডিপিতে কন্ট্রিবিউট করার মতো জায়গা, এটাকে দলীয়করণ করলে তো আরও সর্বনাশ হয়ে যাবে। যে ভাষা সেখানে ঠিক রেখে এটাকে মানে কীভাবে এটাকে ডেভেলপ করা যায়, টাকা ফেরতগুলো আনা যায়। 82% শেয়ার হচ্ছে টোটাল এই এস আলমের বিভিন্ন গ্রুপের, এবং তাকে আপনার এখন যেভাবে তাকে সুযোগ সুবিধা তার স্কোপ তৈরি করা হচ্ছে, তাতে হবে কি এইরূপ ফয়সালা না করলে এই ব্যাংক আর দাঁড়াবে না। 5টা ব্যাংক মার্চ হলো, সেখানে একটা সমস্যা। আমার মনে হয় যে আমি মূলত কয়েকটা সেক্টরকে আমি গুরুত্ব দিচ্ছি এই জায়গায়, যে অর্থনীতি আমাদের খুব ঘুরে দাঁড়ানোর জন্য খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক, যে অতীতে বিএনপি নিয়েছে এখন নেবে এইভাবে। তাতে হবে কি মেসেজ যাবে সুশাসনের ক্ষেত্রে, এবং এটা খুব জরুরি। আর বিচারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, জুডিশিয়ারি সেপারেশন কিন্তু এর সময় আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক দূর অ্যাডভান্স হয়ে তারা সচিবালয় প্রতিষ্ঠাও করে ফেলেছেন। তো সে জায়গা দিয়ে খুব দ্রুত এটাকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, হ্যাঁ, জুডিশিয়াল সেপারেশন কোনোভাবে আইনের মানে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা চলবে না, তাইলে চলবে না। আবার এক্ষেত্রে এটাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, যে ক্ষেত্রে দুর্নীতি ঢুকে গেছে সব জায়গায়, বিচার ব্যবস্থা কিন্তু দুর্নীতি ঢুকে গেছে। শপথবদ্ধ রাজনীতিবিদ শুরু করে টাকা পয়সা লেনদেন, উনি ভালো জানবেন, আর সিন্ডিকেটেড বাণিজ্য চলতেছিল। তো এদের সাথে শুধু আইনজীবীদের দোষ না, বিচারের কত জড়িত, এবং শুধু হাইকোর্ট না, লোয়ার কোর্টে এই সমস্ত জিনিস ঘটনা ঘটেছে। সেই জায়গা দিয়ে কিন্তু এই বিষয়গুলো সংস্কারের যে প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারি অবশ্যই সেপারেট করতে হবে, কিন্তু কীভাবে করবেন সংস্কারের মাধ্যমে এটা দ্রুত আনা উচিত। তাইলে বিচার এবং একই ক্ষেত্রে আমি সুশাসন, এই দুটো ক্ষেত্রে, এই ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে পুনর্গঠিত করা, এটা আমি বেশি পয়েন্ট মনে করছি। এই জায়গায় যদি এই সরকার খুব দ্রুত পদক্ষেপ নেন, ইম্পার্শিয়ালি দেশপ্রেমিক হয়ে, কোনো ধরনের
মানে দলীয় এজেন্ডা না নিয়ে তাহলে ইনশাল্লাহ সাকসেস হবে, সবাই হেল্প করবে, আমরাও চাই সেটা হোক। এবং আমার মনে হয় এই কাজে আমাদের সকল চেষ্টা করা ব্যারিস্টার ইমাম জি, হোসেন। আপনি যেটা বললেন, আমি নিজেও আন্তর্জাতিক বিনিয়োগের স্টুডেন্ট এবং ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টুডেন্ট। সেক্ষেত্রে আবার যদি আমরা ওই একই ইস্যুতে যে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, তাদের কিন্তু গুড গভর্নেন্স একটা ভাইটাল ইস্যু থাকে যখন আপনাকে ঋণ প্রদান করবে। তারপর আপনি যখন এখন দেখবেন যে আমাদের দেশে যে বিনিয়োগগুলো আসে, তখন তাদের কিন্তু যেমন আমরা এনভায়রনমেন্টালি সেফ বলি, যে এই বিনিয়োগটা আমাদের দিক থেকে দেখতে হবে যে এটা কতটুকু এনভায়রনমেন্টালি সেফ। ওখান থেকে কিন্তু আবার ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বিষয় যেটা আনলেন, সেটাও কিন্তু তাদের একটা অংশ থাকে। কারণ তারা যখন বিনিয়োগ করে, বিনিয়োগ করার পর আবার তো বিনিয়োগটা ফেরত নিয়ে যেতে হবে প্যারেন্টস কোম্পানি যারা থাকে, আর এখানে তো তাদের সাবসিডিয়ারি কোম্পানি থাকে। তাহলে এই যেই দেশে তারা বিনিয়োগ করবে, তারা ওই দেশের জুডিশিয়ারিটা কতটুকু ইন্ডিপেন্ডেন্ট সেটাও দেখে। সুতরাং আপনি বিনিয়োগের সঙ্গে এই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অ্যান্ড দিস ইজ অলসো পার্ট অফ দ্য গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স আমি প্রথম থেকেই বলে আসছি, এটা হচ্ছে সুশাসনের কথা, যেটা আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন। সুতরাং গুড গভর্নেন্সের ক্ষেত্রে আপনি বিনিয়োগ বলেন, ব্যাংক সংস্কার বলেন, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স বলেন, করাপশন ফ্রি সোসাইটি বলেন, হ্যাঁ, মিডিয়াকেও যদি বলেন যে মিডিয়ার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে আর্টিকেল 39-এর, সুতরাং সব কিছুতেই কিন্তু আপনার গুড গভর্নেন্স। তো গুড গভর্নেন্সে আমি এই জন্য বলি যে ওই একটা থিমেই আমরা যদি থাকি যে সবার আগে বাংলাদেশ, আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না, এমন কোনো কাজ করব না যেটাতে বাংলাদেশের ক্ষতি হয়। দেশের যদি ভালো হয়, জনগণের ভালো হবে। আর্টিকেল 7টা তো ওখানেই রয়ে গেছে। আমরা বলি যেটা আপনি আর আমি তো একই প্রফেশনে, সুতরাং আমরা বলি আর্টিকেল পিপল অফ দ্য পিপল। আমরা সবসময় বলি জনগণের ক্ষমতা হচ্ছে, জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। তো উৎসটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না। আর্টিকেল 7 যদি বলেন, ওটাই কিন্তু 24-এ জেগে উঠেছিল। আর্টিকেল 7টা তো আপনার ঘুমিয়ে থাকে, ঘুমা থেকে যদি আপনি ওইভাবে করেন জেগে উঠেছিল। সুতরাং এখন আমাদেরকে আবার আমাদেরকে পার্লামেন্টে আমাদেরকে দেশের ভালোর জন্য সেই আইন প্রণয়ন করা থেকে শুরু করে, পার্লামেন্টে তো আইন প্রণয়নের কাজ, আর হচ্ছে আপনি বিভিন্ন রকম তর্ক বিতর্ক হবে যে বিভিন্ন ইস্যু নিয়ে, তো সেইটা হোক, আমাদের একটা অ্যাক্টিভ পার্লামেন্ট হোক। আমরা হ্যান্ডসার্ডে আমরা দেখি, পার্লামেন্টের কার্যবিবরণীতে দেখি সেইগুলোর প্রতিফলন আসে। আর আমার শেষ কথা হচ্ছে গুড গভর্নেন্স অ্যান্ড হচ্ছে সবার আগে বাংলাদেশ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং ব্যারিস্টার ইমাম হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, একথা ঠিক যে অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক নিপীড়ন নির্যাতনের পরে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করেছে এবং বহুদিন পরে বাংলাদেশ একটা নির্বাচিত প্রতিনিধিত্বশীল, জনপ্রতিনিধিত্বশীল সরকার পেয়েছে। 2 মাসে সরকারের কাছ থেকে সবাই সব কিছু আশা করে এমনটা নয়, এমনকি যারা বিরোধী পক্ষে তারাও সেটা আশা করবেন, এটাও মনে করবার কোনো কারণ নেই। তবে বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে চাপে রাখা, এবং সেটা সরকারের জন্য কল্যাণকর। সরকারের কিছু কিছু কার্যক্রম নিঃসন্দেহে মানুষকে হতাশ করেছে, কিছু কিছু অ্যাপ্রোচ, অ্যাটিটিউড অনেকে আশাবাদীও করে তুলেছে, এবং এর মধ্যে একটা ভারসাম্য হয়তো তৈরি করবার চেষ্টা হচ্ছে। তবে সরকার আসলে শেষ পর্যন্ত তার অঙ্গীকার কতখানি রক্ষা করে, আদৌ করবে কি না, সেগুলো দেখবার জন্য আসলে আরও খানিকটা সময় দিতে হবে। মোটামুটিভাবে আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা, যে এই অধিবেশন এ মাসেই শেষ হয়ে যাবে। এই অধিবেশন হয়তো সবটা প্রত্যাশা করা সম্ভব হবে না, উচিত হবে না, কিন্তু পরের সেশন যেটা বাজেট সেশন সম্ভবত, সেই সেশনই আসলে বোঝা যাবে যে ওই 31 দফা বলি, নির্বাচনী ম্যানিফেস্টো বলি, কিংবা জুলাই চার্টার বলি, সরকার আসলে সেখানে কতখানি থাকছে, সেখান থেকে কতখানি দূরে সরে যাচ্ছে, সেটা বোঝার জন্য আমার মনে হয় ওইটুকু সময় পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।